আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব 22। লিখেছেন ফাবিহা মম। অন্ধকার গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচণ্ড ভয় পেল মেহিনুর। সাথে সাথে মাহাতিমেরকে শক্ত হাতের বাহুবন্ধনে ছটফট শুরু করলো। মাহাতিম শক্ত চাহনি দিয়ে এক পলক ভয়ার্ত মুখটার দিকে তাকালো, এরপর চোখ ঘুরালো গ্যারেজের দিকে। মেহিনুর যেভাবে নড়াচড়া শুরু করেছে এতে মস্তিষ্কের ভেতর টকবক করছে ওর। রাগে ইচ্ছে করছে এখনই কিছু একটা ঘটিয়ে ফেলতে, এখনই নিজের জঘন্যতম রূপটা দেখিয়ে দিতে, কিন্তু মেহিনুর সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। মাহাতিম নিজের ভয়ানক রাগটা দাঁতে চেপে পেশিবহুল হাত দুটো আরো কঠোর করে নিল। অমনি মেহিনুরের ছোট্ট দেহটা মাহাতিমের শক্ত হাতের বলয় গুটিসুটি হয়ে গেল। বুকের সাথে কাঁদো কাঁদো মুখটা ঢেকে গেল তৎক্ষণাৎ। আসন্ন বিপদ নিয়ে ভাবনা হতেই অশান্ত ধারায় দু চোখের অশ্রু ছেড়ে দিল মেহিনুর। মাহাতিমের সাদা কলারটা আর শক্ত করে ধরল না, ডান হাতের 5টি আঙ্গুল দিয়ে সাদা কলারটা ধরছিল। ধীরে ধীরে সেখান থেকে হাত নামিয়ে ফেলল মেহিনুর। চোখের সামনে আর কোনো কিছু দেখতে পেল না। সূর্যের শেষ আলোটা চোখ থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার অবস্থা বিমর্ষ হয়ে আছে, বিষণ্ণতায় ডুবে আছে সবার চিন্তা চেতনা। মাহাতিম এই মুহূর্তে কি করবে, কি করছে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই। আপাতত একটাই চিন্তা, বাড়িতে খুব শীঘ্রই রজনী মামি আসছে। রজনী মামি ভোর 6টার ট্রেনে চেপে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টা কি একটা মধ্যে সেখানে সরাসরি উপস্থিত হবে। এই মহিলা ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কথা বলতে পারেনি। কারো দুঃসাহস নেই রজনী ইবনাতের সাথে ঝগড়া বা তর্ক করা। মহিলার আসল পরিচয়, তিনি একজন বিধবা, মাহাতিমের মরহুম মামার স্ত্রী। স্বামী ইন্তেকালের পর তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রুষ্ট স্বভাবের আচরণ। বিধবা হিসেবে সাদামাটা পোশাক আশাক পরাটা বাহুল্য বলা চলে, কিন্তু রজনী ইবনাতের ক্ষেত্রে সবটাই উল্টাপাল্টা দেখা যায়। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র তার পরিচিতি ছড়িয়ে গেছে। মাঝে মাঝে মার্জাও তার কাছে চুপচাপ হয়ে যায়। বড় ভাইকে যথেষ্ট সম্মান করত বলে ভাবের প্রতি সমীহ দেখায়। মার্জা ছোট থেকে হান্নান শেখের পরিবার ভালো সখ্যতা গড়েছিল, আলাদা প্রীতিপূর্ণ টান ছিল সবার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন চিন্তার ছিল, তেমনই ছিল উগ্র প্রকৃতির। জাকির মেশকাত শহরের হাওড়া বেড়ে উঠেছিল। শহরের যত বিধর্ষী চিন্তা চেতনা থাকতে পারে সবটাই সে ধরনের ধারণা করেছিল। দু ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল, মার্জা কখনোই ভাইয়ের কাছে যেতে চাইতো না। জাকির পড়ালেখার টানে শহরেই থাকতো, সেই শহরেই ব্যবসার খাঁটিটা স্থাপন করে ফেলে। দিনকে দিন ফুলে ফেঁপে উঠে তার ব্যবসার বিস্তার, নাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে দিক দিক। মার্জা যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হলো, তখনই জাকির ধুমধাম করে বিয়ে করলেন রজনী ইবনাতকে। শ্বশুরের কাছে থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশেও ব্যবসার প্রসার ঘটাতে থাকলেন। কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়ায় ত্যাগ করলেন তিনি। ফুসফুসের রোগকে জয়ী করে রুহু ছাড়লেন একদিন। তাসের খেলাঘরের মতোই উনার সব ব্যবসা ধুলোর মতো ভেঙে গেল। চতুর্দিকে ঋণ কর্জ বাঁধিয়ে রজনীকে যখন একা ফেলে গেলেন, তখন মাহাতিমের বাবা নিজের উদারতা পরিচয় খোদাই করে বিধবা মহিলাকে আশ্রয় দিলেন। মার্জাও স্বামীর সিদ্ধান্তে যৎসই রাজি ছিল। তখন থেকেই রজনীকে পরিবারের সদস্যরূপে গ্রহণ করে সবাই। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও মাহাতিমের বাবা যখন পরগামী হলো, তখন থেকেই দেখা গেল আসল চরিত্র। মার্জার সাথে যথেষ্ট অমায়িক সম্পর্ক রজনীর। মনে মনে মিল হলে সম্পর্ক যেমন মধুর হয়, ঠিক তেমনটাই বলা উচিত। বিশ্বাসের স্থানটা কঠোরভাবে আয়ত্ত করেছে মহিলা। মাঝে মাঝে মাহাতিমের চেয়েও রজনীর প্রতি বিশ্বাস কাজ করে প্রবল। মাহাতিম এ নিয়ে আগে থেকেই ক্ষুণ্ণ অনুভব করে, কিন্তু মাকে কষ্ট দিয়ে বাক্য খরচ করেনি সে।
রজনীর আসল চরিত্র নীতি প্রীতিদের কাছে বহু আগেই ধরা পড়েছে। তার সুবাদে একে একে ধরা পড়েছে সবার কাছে। মাহাতিমের বিচক্ষণ বুদ্ধির কাছে রজনী কখনো নিজেকে ধরা দিতে দেয়নি। মহিলা সবসময় জানতো মাহাতিম তার বাবার চেয়েও কয়েক ধাপ বেশি চতুর। চালাকির প্রতিযোগিতা ছাড়াই মাহাতিমকে তিনি বিজয় ঘোষণা করতে বাধ্য। তিনি খুব সতর্ক থাকেন মাহাতিমের জন্য। বিশেষ করে মাহাতিম যখন ছুটি কাটাতে বাড়ি আসেন, তখন তিনি ইচ্ছে করেই নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এবারের ঘটনা আগের মতো সোজাসাপটা নয়। মাহাতিম এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে, এটা নিয়েও চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছে রজনী। মাহাতিম যদিও বিয়ে ঘটিত সম্পর্কের দিকে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযুক্ত থাকে, তাই তিনি চিন্তামুক্ত ছিলেন বলা চলে। নিজের একমাত্র ভাতিজির সাথে বৈবাহিক সম্পর্ক করার চিন্তা সেই শৈশব থেকে ছিল ওনার। মাহাতিমের আচার আচরণ ছোট থেকেই ওনার বিশেষভাবে পছন্দ। বয়সের সাথে সাথে আচারনিষ্ঠ হওয়ার পাশাপাশি সৌষ্ঠব্য দেহের মাহাতিম মেয়েদের নজরে সর্বত্রভাবে আকর্ষণীয়। নিজেকে বাঁধা ধরা নিয়মের মধ্যে না রাখলেও মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। সেনাবাহিনীর বয়েজ স্কুলগুলোতে করা নিয়মের মধ্যে বড় হয়েছে সে। বাবার নীতিনৈতিকতার মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষার প্রতিটি স্তর পার করেছে। আজ সেই রজনীর জন্য কারো মনে শান্তি নেই। রজনী নিশ্চয়ই মেহিনুরকে দেখে প্রফুল্ল বোধ করবে না। মাহাতিমের অনুপস্থিতিতে কী ধরনের আচরণ দেখাতে পারে সেটা নিয়ে সংশয় ভুগছে সবাই। নীতি কল্পনা করার চেষ্টা করলো। রজনী মামি মেহিনুরকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেলল নীতি। সম্পর্কের দিক দিয়ে মেহিনুর যতই বড় হোক, বয়সের অঙ্কটা চিন্তা করলে মেহিনুরের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যি ভেতর থেকে কোমল। তার মধ্যে কোনো খাদ নেই, খুঁত নেই, খুসখুসে স্বভাবও নেই। একবার যদি মাহাতিম নামক বীজটি মনের ফসলি জমিতে বপন করা হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করবে মেহিনুর। ভালোবাসে অনভিজ্ঞ মেহিনুর একটু একটু করে মাহাতিমের সৌহার্দ্য নিজেকে অভিজ্ঞ করতে শিখেছে। ধীরে ধীরে মন বাড়িয়ে ছুটছে। অনুভূতির জগতে পা ফেলে নবফুলের মতোই পরিস্ফুটিত হচ্ছে। নীতি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মেলল। পিঠের পিছন থেকে সোফার কুশন নিয়ে কোলে রাখলো। শান্ত সুরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের হাতে কিছুই করার নেই। এই মুহূর্তে রজনী মামির আশাটা যেমন আশ্চর্যজনক, তেমনই চিন্তার বিষয়। আমার শুধু চিন্তা হচ্ছে মেহিনুরের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ও শহরের কিচ্ছু জানে না, চিনে না, দেখেনি। ওর শেফালি চাচিটি মাহাতিমের ভাইয়ের জন্য আগাতে পারেনি, কিন্তু রজনী মামির বেলায় কি ঘটবে সেটা আর বলার ইয়ত্তা রাখে না। মামি যেন একাই আসুক সেই দোয়া করি। যদি ওনার ভাইকে মেয়ের সঙ্গে আনেন তাহলে কিন্তু বিপদ। মেহিনুরকে একদম জ্বালিয়ে মারবে। মেয়েটা চিলতেখানি স্বস্তি পাবে না। সবাই ড্রয়িং রুমে সোফায় উদ্ভ্রান্তের মতো বসে আছে। চিন্তিত মুখ, কারো কোনো হাসি নেই। সবাই নিজেদের চিন্তাভাবনা নিয়ে ব্যাপকভাবে মশগুল। মাহাদি চুপচাপ সোফায় বসে সবার দিকে তাকিয়ে আছে। নীতির কথা শুনে আবারও উদাস দৃষ্টিতে সদর দরজার বাইরে তাকালো। থমথমে পরিবেশ ছেদ ঘটিয়ে সামিক বলে উঠল, একটা ব্যাপার বলতো, মাহাতিম ভাই সিভিল ড্রেস না পরে ইউনিফর্ম পরেছে কেন? সবসময় তো সিভিল ড্রেসে যেতে দেখতাম। ভাই কি ডিরেক্ট হেড অফিসে যাবে নাকি? সামিকের উত্তরটা দেওয়ার জন্য বিরস মুখে বলল, তৌফ, মাহাতিমের ছুটি যে কালকেই শেষ, এই ব্যাপারে জানোস কেউ? জানোস না, ওর ডিউটি আজকে থেকে শুরু। বিকেল 4টার মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবো। না দিতে পারলে ওর জন্য কেমন ব্যাপার হইব, ওইটা একবার ভাবিস। তৌফের কথা শুনে চকিত তাকালো সবাই। কপালে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। বলে কি, যদি আজকে থেকে মাহাতিম ডিউটি শুরু হয় তাহলে ও এখনো রওনা দেয়নি কেন? ও কখনো কাজ নিয়ে দেরি করছে কিনা কেউ চেষ্টা করেও মনে করতে পারল না। না জানি মেহিনুরের কপালে কি ধরনের শনি আছে, ওর জন্যই তো যাওয়ার নিয়ে বাধা খেয়েছে। তৌফের কথায় প্রেক্ষিতে ফারিন বলে উঠল, ভাইয়া লেট করলে সমস্যা নেই, সমস্যা হলো রজনী মামির প্রেসেন্স নিয়ে।
ভাইয়ার নিজের অফিসিয়ালি কাজগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এখন জাস্ট প্রে করো রজনী মামির ভাতিজি যেন না আসে। ফারিনের কথায় নীরবে সম্মতি জানালো সবাই। রজনীকে টেকেল দেওয়াটা কঠিন হলেও তার ভাতিজিকে সহ্য করা দুঃসাধ্যের ব্যাপার। এই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে তাহলে সহজে এখান থেকে যেতে চায় না। নিজেকে উচ্চ বংশের মেয়ে ভাবতে ভাবতে মনের ভেতর ভালোই অহংকার জন্মে গেছে। ছোট থেকে বাড়ি বাড়ি মন জোশ নিয়ে আলাদা ধরনের গর্ব রয়েছে। রজনীর ইচ্ছেতে তার ভাতিজি দিনের পর দিন মাসের পর মাসও এই বাড়িতে পড়ে থাকে, তবুও মার্জা এতে আক্ষেপ বোধ করে না। অনেকক্ষণ পর নিজের চিন্তাগত থেকে বের হলো সিয়াম। সকলের দিকে একবার একবার করে চোখ ঘোরাতেই বিচক্ষণ ব্যক্তির মতো বলতে লাগলো, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। রজনী মামি যদি মিহিনুর ভাবির ক্ষতি করে, মাহাতিম দেশের যে প্রান্তেই থাকুক ডাইরেক্ট অ্যাকশন নিতে দেরি করবে না। আমি ওরে ন্যাংটাকাল থেকে চিনি, ওর ভিতরে কি বাস করে এইটা বাইরে কেউ আন্দাজ করতে পারবে না। ওর তেজের পরিমাণ যদি বাড়ে রে, থাক আর কইলাম না, খালি একটা কথাই বলুম, ওর জিনিসে যদি কেউ হাত দেয় তাহলে মামা ইন্নানিল্লাহ জপা লাগবো। তরুণের পা কিন্তু জীবনও ঠিক হইব না। আর ওর টুনটুনিতে খালি একটা লাথি মারছিল, অমনি শালার ব্যাটাগিরি জন্মের লিগে শেষ। বাকি জীবন যদি বাঁচে তাহলে ওর জীবনে সুখ মুখ কিছুই নাই। উদাহরণ খালি একটা দিলাম, আরও যদি শুনতে চাস তাহলে কিন্তু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবো। থমথমে পরিবেশ, তপ্তকর হাওয়া বেয়ে গেল। সবার মধ্যে যে উদাসীনতা দেখা যাচ্ছিল সেটা এখন বিন্দু পরিমাণ নেই। ঠোঁটে মুখে অদ্ভুত ভঙ্গির হাসি ঝুলছে সবার, চকচক করছে চক্ষু জোড়া। মাহাতিমের পুরনো দিনের ঘটনাগুলো স্মৃতিচরণ করতেই তৃপ্তিসূচকের হাসি ঝুলিয়েছে সবার। অন্ধকার গ্যারেজের ভিতর ফিসফিস ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। শব্দটা দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে। গ্যারেজে আলো বাতাস না থাকার জন্য শব্দ করে নিঃশ্বাস টানছে মেহিনুর। গলায় শুকিয়ে শুকনো কাঠের মতো খড়খড়ে লাগছে। ডান হাতটা এখন মাহাতিমের ঘাড়ের উপর রাখা। মাহাতিম যে জিপের উপর বসিয়ে নীরব ঘাতের জোর খাটাচ্ছে সেটা ধরতে পেরেছে মেহিনুর। কোনো প্রকার গর্বিত কাজ না করলেও একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। সেই শব্দটা কিসের শব্দ সেটা অন্ধকারের জন্য ধরা যায়নি। মেহিনুরের একবার মনে হয়েছিল মাহাতিম হয়তো কিছু একটা ভাঙছে, আবার মনে হয়েছিল কিছু একটাতে ঘুষি মেরেছে, কিন্তু আসল ঘটনা কি সেটা পরিষ্কারভাবে ধরার সুযোগ নেই। মেহিনুর কান্নার জন্য চোখ মেলে তাকাতে পারছে না। চাপা কান্নার জন্য চোখের পাতা ভারী হয়ে ফুলে আছে। নাক দিয়ে নিঃশ্বাস টানতে হিমশিম খাচ্ছে খুব। মনকে শক্ত করে মাহাতিমের উদ্দেশ্যে কাঁপা কাঁপা সুরেই বলতে লাগলো, আপনি আমার উপর জোর খাটালে খুশি হন, কেন এইভাবে ধরে রেখেছেন? কথাটা যেন গায়ে লাগলো মানুষটার। মেহনুরের হাতটা ঘাড় থেকে ঝাটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতা আওয়াজ হতেই মেহিনুর বুঝতে পারলো মাহাতিম কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হলো মেহিনুর, মুখে কিছু বলল না। অন্ধকারের মধ্যে অবুঝ দৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মাহাতিমের উপস্থিতি, মেজাজের অবস্থা, মুখের দশা কোনোটাই মেহিনুরের আঁচ করতে পারল না। বা হাতের উল্টো পিঠে ভেজা ভেজা চোখ দুটো মুছল, গালটাও হাতের তালুতে খানিকটা মুছে নিল। নাক টেনে পিটপিট করে তাকাতে আকস্মিকভাবে সমস্ত দেহের উপর রোমাঞ্চকর অনুভূতি শিহরণ বেয়ে গেল। নিঃশ্বাসের উত্তাপ বেড়ে উঠল দ্রুত, চাঞ্চল্যকর হৃদয়ে চনমনিয়ে উঠল। দুটো হাতের মুঠো যেন আঁকড়িয়ে ধরল ঘাড়টা। নখ দর্পণের খামচে ধরল ঘাড়ের চামড়ার স্তর। চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো মেহিনুরের। চোখ দুটো বন্ধ করে রাখলো। কয়েক চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো মেহিনুরের। চোখ দুটো বন্ধ করে রাখলো কয়েক মুহূর্ত। নিচের ঠোঁটটা শক্ত করে দাঁতে কামড়ে রাখলো মেহিনুর। এক পর্যায়ে বাঁ হাতের ঘাড় থেকে নামাতে লাগলো আস্তে ধীরে। প্রশান্ত কাঠটার উপর হাত রেখে আবার মুঠোবন্দি করে খামচে ধরল মেহিনুর। অমনি ঠোঁট ভেদ করে অস্পষ্ট সুরে কুকিয়ে উঠল। তবুও খামচানো হাতটা কাঠটাকে ছাড়ল না। আগের মতোই দৃঢ়তার সাথে আঁকড়ে ধরল। কাঁধে থাকা সিলভার রঙের স্টারগুলো মেহিনুরের বাঁ হাতের তালুতে বিঁধে যাচ্ছে। হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। মাহাতিমের জেল মাখা চুলগুলো মেহিনুরের চোয়ালের সাথে স্পর্শ হচ্ছে বারবার।
অদম্যভাবে মেহিনুরের গলায় গাঢ় চুম্বনের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে তখন। মেহিনুর বিবশ হয়ে পড়েছিল, মাহাতিমের উষ্ণ সাহচর্যের ধাক্কা দিয়ে সরানোর মানসিকতাও কাজ করছিল না যেন। ভয়ে ভয়ে ক্ষোভটাও ধূলিসাৎ হয়ে উঠে যাচ্ছিল মেহিনুরের। ডান হাতটা ঘাড় থেকে নামতে নামতে ক্লিন শেভের হালকা ধারালো গালটায় পরম মায়ায় রাখলো। এই মুহূর্তে সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতোই ছেড়ে দিল মেহিনুরকে। দ্রুতগতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বন্ধ দরজার দিকে। মেহিনুর শব্দের উৎসের দিকে কপাল কুঁচকে তাকাতেই তৎক্ষণাৎ চোখে আলো লাগলো ওর। সাথে সাথে চোখ খিঁজুনি দিয়ে মাথা নোয়াতেই কিছুক্ষণের মধ্যে আলোর ভেতরে চোখ সইয়ে ফেলল। স্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকাতে নিলে হঠাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো সামনের দিকে তাকালো মেহিনুর। তখনই দেখতে পেল গ্যারেজের দরজাটা খোলা আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার স্পষ্ট চোখে দেখতে পেল সাদা গাড়িটা গেট পেরিয়ে চলে যাচ্ছে। সেটা আর ফিরে আসার ভঙ্গিতে নেই। মেহিনুর জিপে বসা অবস্থায় হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরক্ষণে চোখ নামিয়ে কোলের দিকে তাকালো। নিজের ব্যথাযুক্ত ডান হাতটা আসলে বেশ খানিকটা কেটে গিয়েছে। সাদা ইউনিফর্মের দু কাঁধে সিলভার রঙের স্টার লাগানো ছিল। কাঠটা যখন অগত্যবশ খামচে ধরেছিল তখনই স্টারের পাঁচটা চোখা মাথার নরম হাতের তালুতে ঢুকে গেছে। বেশ রক্ত ঝরছে এখন। তরতাজা লাল রক্তগুলো গলগল করে বের হতেই কবজি বেয়ে কোনোই চলে এসেছে। রক্তের অবস্থা দেখে একটুও ভয় পায়নি সে। যেই জিপ থেকে নামতে নেবে অমনি আতকে উঠল মেহিনুর। বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাড়াতাড়ি জিপের ড্যাবে যাওয়ার জায়গাটা হাত দিয়ে ছুঁল। গোলাকার হয়ে ডেবে গেছে খানিকটা। সজোরে ঘুষি মারার জন্য এমনটা হয়েছে, তার মানে আর ভাবতে পারল না মেহিনুর। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল। রক্তাক্ত হাতের দিকে বেখেয়ালি হয়ে আবার অশ্র চোখের জায়গাটা স্পর্শ করতে লাগলো। মাহাতিমের হাত কি ক্ষত হয়নি? মেহিনুর অজান্তেই না সূচকে পাগলের মতো মাথা নাড়াতে লাগলো। ঠোঁট নাড়িয়ে একটাই শব্দ বলতে লাগলো, না না না। রক্তাক্ত হতে জায়গাটা অনবরত স্পর্শ করছিল। মেহিনুর বর্ষণের মতো অশ্রু ঝরিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে না না উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ দৃষ্টি থমকে হাত স্থির হয়ে গেল মেহিনুরের। ঠোঁট দুটো খোলা রেখে নিঃশ্বাস চালাচ্ছিল সে। ভালো হাতটা দৃষ্টিলব্ধ বস্তুটার দিকে কাঁপা কাঁপা ভঙ্গিতে এগিয়ে আসতে করে মুঠোয় পুরে নিল। বস্ত্রটা দূর থেকে কাছে এনে চোখের সামনে অন করলো। পাওয়ার বাটনটা অন করতেই সবার আগে নোটিফিকেশনের বার্তা দেখতে পেল। নির্বাকভাবে সেটার ক্লিক করতেই চোখের সামনে লেখাগুলো ভেসে উঠল। তোমায় কোলে তুলেছিলাম মেহিনুর। রাগটা দমন করার জন্য তোমার ঠোঁট দুটোতে চুমু খেতে চেয়েছিলাম, পারলাম না। গলার স্পর্শটা সাময়িক ব্যথা দেবে, কিন্তু আমাকে দেখার আর সুযোগ দিবে না। চলে যাচ্ছে। সূর্যের আঁচটা প্রখর, তেমন প্রখর হয়ে তাকিয়ে আছে এক জোড়া চোখ। সাদা গদিতে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে রেখেছে। পিঠটা ঠকিয়ে রেখেছে সিটের সাথে। বন্ধ জানালা ভেদ করে দূর দূরান্তে দৃষ্টি নিবদ্ধ করেছে। জানালার সাথে কোনোই ঠেকিয়ে ঠোঁটে রেখেছে আঙ্গুল। ভাবুক স্টাইলে মন থাকতেই চোখ দুটো অকস্মাৎ বন্ধ করলো। সুঠাম দেহের প্রশস্ত বুকটা ধীরে ধীরে নিঃশ্বাসের জন্য ফুলে উঠল। অনেকটা শব্দ করে নিঃশ্বাস ছাড়তেই লাগলে মাহাতিম আনসারি। জানালার বাঁ দিকটা এখন তার আয়ত্তে নিমগ্ন আছে। চলন্ত গাড়িটা জ্যাম কাটিয়ে হাওয়ায় ধরেছে মাত্র। পাকা রাস্তায় ৮০-র উপরে স্পিড তুলেছে ড্রাইভার। খুবই চতুরতার সাথে টেক্কা দিচ্ছে সামনের গাড়িগুলো। হাতে পর্যাপ্ত পরিমাণের সময় নেই, সেটা একটু আগেই ঘড়িতে দেখতে পেরেছে। হাতে আছে আর মাত্র ২৭ মিনিট। তার মধ্যে চেক আপ করতেই লাগবে ১০ মিনিটের মতো। আবার বিমানবন্দরের কর্মকর্তার সাথে কিছু আলাপও করা লাগবে। যোগ্য, দক্ষ, শান্ত প্রকৃতির ড্রাইভার নিজের মস্তিষ্কের মধ্যে বসের সম্পূর্ণ শিডিউল ছক কষে নিয়েছে। একটু এদিক ওদিক হওয়ার চান্স নেই, সেটা সে জানে। চোখের সামনে এখন ট্রাক ছুটছে। ট্রাকটার মতিগতি বড্ড অসুবিধার ঠেকলো। প্যাডেল চাপ দিয়ে গাড়িটার স্পিড বাড়ালো ড্রাইভার।
পাকাপোক্ত ড্রাইভিং হুইলটা শক্ত করে দু হাতে ধরলো, প্যাডেলে চাপ প্রয়োগ করে বাতাসের সাথে ছুট লাগালো। নিমিষে ট্রাকটাকে পিছু ফেলে দিল ড্রাইভারের নোমান। মনে মনে বিশ্বজয়ীর হাসি দিয়ে গাড়ি চালাতেই লুকিং মিরের চোখ আটকে গেল। সাথে সাথে কিঞ্চিত ভয়ের সাথে ঢোক গেল নোমান। পেছনের সিট থেকে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি নোমানের কার্যকলাপ নীরবে পর্যবেক্ষণ করছে। নোমান যে একটু আগে বিশ্ববিজয়ের মতো হাসি দিল সেটাও হয়তো তার চোখ এড়ায়নি। প্রায় 4টা বছর ধরে মাহাতিম আনসারিকে চেনে নাজমুল নোমান। পেশাগত জীবনে মাহাতিম তাকে নিজের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যক্তিগত ছাড়া আরও কি কি কাজে নিয়োগ দিয়েছে সেটা ডিপার্টমেন্টের খুব উচ্চ পদের লোকেরাও জানে না। পরিষ্কার করে কাউকে বলেও নি নোমানের বস। সামরিক বাহিনীর থেকে ব্যক্তিগত মানুষ নিয়োগ দেওয়াটা সহজ কোনো ব্যাপার ছিল না। উক্ত পাওয়াটার মূলত বিশেষ কিছু ব্যক্তিদের জন্য বরাদ্দ, তন্মধ্যে মাহাতিমের অন্যতম। সামরিক বাহিনীর নাম শুনলেই বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে সেটা সকলের কাছে অজানার বিষয় নয়। নোমান দ্রুত নিজের ভয়গুলোকে মনের ভেতর লুকিয়ে নিল। নিজের দিকটাই স্বচ্ছ রাখার জন্য লুকিং মিরের চোরা দৃষ্টিতে তাকালো। আবার বিষম খেলো নোমান। এখনো সেই দৃষ্টি দুটো স্থিরভাবে তাকিয়ে আছে ওর দিকে। নোমান জোরে জোরে দুটো ঢোক গিলে ড্রাইভিং হুইলটা শক্ত করে ধরলো। গলাটা একটু পরিষ্কার করে প্রসন্ন সুরে বলল, স্যার কিছু বলবেন? এখনো লুকিং মিরর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে মাহাতিম। নোমানের ছোট্ট প্রশ্নটা শুনে এবার সামনের দিকে তাকালো। হাইওয়ের রাস্তাটা এক পলক দেখে নিয়ে আবার লুকিং মিররের দৃষ্টি রাখলো। গলায় কপট ঝাঁজ মিশিয়ে সতর্কতার সুরে বলল, 80-র উপরে স্পিড তুলে নিজেকে শিয়ানা ভাবতে যেও না। প্রথমেই তুমি ট্রাফিক রুলস ব্রেক করে বসে আছো। এটা বাংলাদেশ থেকে বেঁচে গেলে অন্য কান্ট্রিতে হলে। কথাটা শেষ করার সময়ও সুযোগ দুটোই পেল না মাহাতিম। চট করে সাদা প্যান্টের পকেটে ফোনের ভাইব্রেট অবস্থা টের পেতেই কথা থামিয়ে ফেলল। বসকে ফোনের জন্য ব্যস্ত হতে দেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নোমান। মাহাতিমের কড়া কথাগুলো মাঝে মাঝে হজম করা যায় না। যেই চোখ দিয়ে একবার তাকায় ওইখানেই যেন গেড়ে ফেলে। নোমান ভেবেই পায় না কি করে তার বসের বউ কি করে তার বসকে ট্যাক্কেল করে। বসের বউ সম্ভবত খুব রাগী। যখন সে সালাম দিল তখন ম্যাডাম একটুও কথা বলেনি। নোমান নিজের ভাবনা চিন্তায় মশগুল থাকলে ফোনের স্ক্রিনে চোখ রাখলো মাহাতিম। কলার নামটা দেখে প্রথমে ইচ্ছা করেছিল কেটে দিতে। পরক্ষণে সেটা রিসিভ করে কানে ঠেকালো। জানালা থেকে সরে গিয়ে পিঠ সোজা করলো। বাঁ হাতের ঘড়িতে সময় দেখতেই ছোট্ট শব্দটা বলে উঠল, হ্যালো। কাঙ্ক্ষিত সাড়াটা পেয়ে গেলে কিছুক্ষণ চুপ রইল সৌভিক। মাহাতিম এই চুপটির অর্থটা ভালো করে জানে। ফোনের ওপাশে কথা বোঝাতে ব্যস্ত সৌভিক, তাই সে চুপ করে আছে। মাহাতিম তাকে সহজ করার জন্য নিজ থেকে বলে উঠল, কলটা তো এমনি এমনি করিসনি, কি কারণে করেছিস সেটাই বল। একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো সৌভিক। গলাটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবির সাথে যোগাযোগ বন্ধ করিস না মাহাতিম। আমি জানি তুই কি ধরনের চালাকি করার চিন্তায় আছিস। ওর সাথে আপাতত এসব কিছুই করিস না, মেয়েটা প্রচুর কষ্ট পাবে। তুই একটু কল করে যদি ভাবিকে। সঙ্গে সঙ্গে মুখের কথা কেড়ে কপট ভঙ্গিতে জবাব দিল মাহাতিম। অনেকটা ক্ষোভের সাথে কিছুটা জোরালো ভঙ্গিতে বলল, ওর টপিক বাদ দিয়ে যদি কথা থাকে তাহলে সেটা বল। আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, যে কোনো সময় ফোন বন্ধ করতে হবে। যা বলার দ্রুত বল সৌভিক। মুখ ফুলিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল সৌভিক। চরম পরিমাণে হতাশা কাজ করছে এখন। ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা টিপে চোখ বন্ধ করে বলল, ভাবের হাতটা কেন কেটে দিলি দোস্ত? সরু চোখে তাকালো মাহাতিম। ভ্রু দুটো কুঁচকে নাকের কাছে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। চরম আশ্চর্যের সাথে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কার হাত কেটেছে বললি? সৌভিক তৎক্ষণাৎ চাপা ক্ষোভের সুরে গজগজ করে বলল, ভাবের হাত তুই কাটিসনি? কতখানি মাংস তুলেছিস চিন্তা আছে? প্রীতি যে কত কাহিনী করার পর স্যাবলুন লাগাতে পেরেছে। ভাবে কাউকে হাত ধরতে দেয় না। আন্টি যদি জানতে পারে কি পরিমাণ ক্ষিপ্বে ভেবেছিস? তুই এমন কাজ করবি আমি ভাবতেও পারিনি মাহাতিম। তুই নিজেকে ডিপার্টমেন্ট প্রকাশ করতে যে ভাবিকে শেষমেশ ক্ষতি করবি এটা কল্পনার বাইরে ছিল। এটা একদম ঠিক করিসনি।
মাহাতিম কোনো কিছুই বুঝতে পারল না। সৌভিকের কথা শুনে যতদূর বুঝতে পারলো তাতে বুঝলো হয়তো মেহনুরের হাত ভুলবশত কেটেছে। সেটার অজুহাতে সৌভিক চটে আছে। এখন বেজার রাগ দেখানোর জন্য কল করেছিল ঠিকই, কিন্তু রাগটা পুরোপুরি ফলাতে পারেনি সে। মাহাতিম জানালার বাইরে দৃষ্টি দিল, এরপর চোখ ফেরালো সামনের দিকে। কিছুটা উদ্ভ্রান্তের মতো বোধ হচ্ছিল তখন, কিন্তু নোমানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য তেজলো সুরে বলল, আমি এখন বাড়িতে নেই সৌভিক, এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটা তুই ভালো করে জানিস। ওর অবস্থা যদি বেশি খারাপ হয় দেন ডাক্তার ডেকে আন, মাকে বিষয়টা জানিয়ে দে। ওর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে কথা বলার, সেটা ও নিজেই পারবে। ওকে ওর মতো ছেড়ে দে, নিজেদের ভালোভাবে পৌঁছে দিস। রাখি এখন, রাত 10টার আগে কল করবি না, করলেও বন্ধ পাবি। মাহাতিমের কথার বিপরীত কথা বলার জন্য বাক্য সাজাচ্ছিল সৌভিক। মাহাতিম একটানে কথাগুলো শুনিয়ে দিতেই সৌভিক যেই মুখ খুলবে অমনি কানে কল কাটার টুট টুট আওয়াজের শুনতে পেল। দাঁতে দাঁত পিষে কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনে তাকালো, তৎক্ষণে মাহাতিমের ফোন বন্ধ হয়ে গেছে। আর কল করেও মাহাতিমকে পেল না সৌভিক। সকালের নাস্তাটা খাপছাড়া ভাবে শেষ হলো। কেউ নাস্তা খেলো, কেউ বা খেলো না। কেউ কেউ আদা খেয়ে উঠে চলে গেল, কেউ রুটি ছিঁড়তেই সময় পার করলো। মারজান না যাইতেও নাস্তা খেতে বাধ্য হলো। একান্ত ঔষধের জন্যই যতটুকু খাওয়া দাওয়া। মেহনুর আজ নাস্তার টেবিলে আসেনি। সকালে এক পলকের জন্য বিমর্ষ মুখটা দেখেছিল, এরপর আর দেখেনি। মাথায় খয়েরি রঙের ওড়নাটা পরিপাটি টেনে সিঁড়ি দিয়ে উপরে উঠল, পা টিপে টিপে ছাদের ডান দিকের রুমটায় চলে গেল। দরজার হালকা নীলের পর্দা ঝুলছে, পর্দার শেষ ভাগটা সাদা রঙের। মার্জা ডান হাতে পর্দা সরিয়ে রুমের ভেতরে পা রাখলো। শান্ত মুখে ভেতরে ঢুকতেই চোখ দুটো বিছানার দিকে স্থির হয়ে গেল। হাঁটু দুটো বুকের কাছে তুলে মাথাটা হাঁটু ঠেকিয়ে রেখেছে মেহনুর। গোলাপি চাদরের পরিষ্কার বিছানা গুটি গুটি হয়ে বসে আছে। মেহনুরকে ওভাবে মাথা টেকিয়ে বসতে দেখে মার্জা তার পাশে গিয়ে বসলো। মেহনুরকে পিঠে হাত বুলিয়ে দিতে থাকলে পরম আহ্লাদের সুরে বলল, নাস্তা না করলে চলবে? মাহাদিকে পাঠালাম, নীতিকে পাঠালাম, সবাইকে তুমি এক এক করে ফিরিয়ে দিলে। না খেলে যে শরীর আরো রোগা করবে, বুঝো না? মাহাদির এলে তো খুব বকবে মেহনুর, কালকে বকার নমুনা দেখনি? নড়ে চড়ে উঠল মেহনুর, নাক টানার শব্দ করতে হাঁটু থেকে মাথা তুলতে লাগলো। বন্ধ চোখ দুটো অনেকক্ষণ পর খুলতে যেয়ে ঝাপসা দেখছে এখন। ফোলা ফোলা আঁখি দুটো লাল হয়ে গেছে। নাকের মাথাটা যেন রক্ত জবার মতো লালচে হয়েছে। চোখের দুই কোল থেকে এখনো ঝরছে অশ্রু ফোঁটা। হাঁটুটা নামিয়ে স্বাভাবিক করতে শাড়ির আঁচল টেনে চোখ মুছল মেহনুর। দু চোখের কোল দুটো অশ্রুমোচন করার চেষ্টা করলো। মার্জার ব্যথার দৃষ্টি চুপচাপ তাকিয়ে থাকলে মেহনুরের হাতটা থামিয়ে দিল। মেহনুর অবাক হয়ে চোখ মুছা বন্ধ করলে মার্জা একটু এগিয়ে বসলো। বা হাত দিয়ে মেহনুরের সিক্ত গালটা ধরলো, অন্য হাতটা দিয়ে ওড়না নিয়ে গাল মুছে দিতে থাকলো মার্জা। কান্নার জন্য ফুপানো ভঙ্গিতে ঠোঁট কাঁপছে, নাক বন্ধ হওয়ার কারণে ঠোঁট দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। শাশুড়ির মুখ পানে কান্না বিজড়িত চাহনিতে তাকিয়ে থাকলে হাসার চেষ্টা করলো মার্জা। মারে, তোকে কি কাদার জন্য এই বাড়িতে নিয়ে এসেছি? আমার মতো বুড়িকে একটু দেখবি, সময় দিবি, তোর সংসারটা একটু একটু করে বুঝে নিবি, আমার মাহাতিমকে সামলাবি। এই সবই তো তোর মা। মেহনুরকে শান্ত করার উদ্দেশ্যে মাথায় হাত বুলাচ্ছিল মার্জা। চোখের অবাধ্য জল যেন মার্জার। তুই? সম্বন্ধনে থেমে গেল। এক টুকরো সুখ পাওয়ার মতো খুশি অনুভব করলো মেহনুর। শাশুড়ির চাওয়ার মতো চোখ দুটো ভালো করে শেষবারের মতন মুছলো। নীরবের সব কার্যকলাপ দেখে প্রাণ ভরা হাসি দিল মার্জা। স্নেহের কোমল মায়ার হাত দুটো বাড়িয়ে মেহনুরকে বুকে টেনে নিল। মেহনুরের মাথাটা নিজের শূন্যে বুকটার কাছে চেপে মাথায় আদরের পরশ বসিয়ে দিল। দু হাতে মাতৃভাণ্ডারের ভালোবাসা বিলিয়ে অনেকক্ষণ আগলে রাখলো। মায়ের মতোই নিখাত স্নেহের অস্তিত্ব পেয়ে মার্জাকেও হাত এগিয়ে জড়িয়ে ধরল মেহনুর। ছোটবেলায় শেফালির হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে মায়ের বুকটাই লুকাতো মেহনুর। মায়ের মাতৃগন্ধে গা মিলিয়ে একসময় ঘুমিয়ে পড়ত। সেই মধুর দিনগুলো আর খুঁজে পায় না মেহনুর। হাতড়ে হাতড়ে অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পেরেছে, বয়স বাড়ার সাথে সাথে মায়ের দেহের গা মিলানোর দিনগুলো হারিয়ে গেছে। মেহনুর যেন ভুলেই গেল সে এখন মার্জার ছায়ায় ঢেকে আছে। মার্জাকে মায়ের মতোই কাছে পেয়ে আনমনে বলতে লাগলো মেহনুর,
কিছুটা ব্যথাতুর গলায় আদর্শ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, মা, আপনার সাথে যদি কম কথা বলি আপনি কি আমার উপর রাগ করবেন? মাথায় থুতনি বসিয়ে চোখ বন্ধ করে ছিল মার্জা। ওই অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর বলে দিল, এখানে রাগের কি দেখলি? রাগ করব কেন? বাবা মশাই তো বলেই দিয়েছে তুই কম কথা বলিস। শাশুড়ির কথায় মনের সমস্ত জড়তা দূরীভূত হলো মেহিনুর। মনের মধ্যে জট পাকানোর প্রশ্নটা এবার প্রস্তুত করে নিল। মার্জাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে উঠল, উনি কিসে চাকরি করেন মা? আমাকে উনি আজ পর্যন্ত ওনার সম্পর্কে কিছু জানাননি। উনি আমার বিশ্বাস করতে পারে না। মাঝে মাঝে মনে হয় উনি আপনাকে খুশি করতে আমাকে বিয়ে করেছেন। আমাকে মাফ করুন, আমি জানি এরকম কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার উত্তরগুলো কেউ দেয় না মা। সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে রাখে। আমি কি গ্রামের মেয়ে বলে? চট করে জিভ কামড়ে ছি ছি করে উঠল মার্জা। তড়িৎ গতিতে মেহনুরের মুখটা হাত চাপা দিয়ে না সূচকে মাথা নাড়ালো। উদ্বিগ্ন দৃষ্টিতে চিন্তিত সুরে মেহিনুরের উদ্দেশ্যে বলল, এখানে গ্রাম ট্রাম বলে কিছু নেই। খবরদার এসব আজে বাজে কথা মুখে আনবি না। মারে, মাহাতিম নিজেই তোকে পছন্দ করেছে। সেদিন তরুণ লম্পটের জন্য শেফালি ভাবি যখন তামাশা করলো তখনই মাহাতিম আমার কাছে এসে বিয়ের প্রস্তাব রাখতে বলেছে। ও চেয়েছিল তুই ওর কাছেই থাক। তোর জন্য এই প্রথম ওকে ছুটির জন্য পাগলামি করতে দেখেছি। আমার কোলে মাথা রেখে কতবার যে কাকে কাকে কল দিল সেই হদিশ আমিও মিলাতে পারিনি। মেহিনুর কৌতূহল দৃষ্টিতে তাকালো এবার। ছটপট করে উঠল মার্জার মুখের পরবর্তী কথাটা শোনার জন্য। পরের কথা যে মাহাতিমের পেশা সম্পর্কেও সেটা কিঞ্চিত হলেও ধরতে পেরেছে মেহিনুর। শাশুড়িকে তাড়া দিতে যেয়ে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো সে। কে যেন দরজার কাছ থেকে অনুমনীয় কণ্ঠে ডেকে উঠল। চকিত হড়বড় করে দরজার দিকে তাকায় দুজন। মেহিনুর মানুষটাকে চিনতে না পেরে তাকিয়ে থাকলে মার্জা তখন সাদরে গ্রহণ করার জন্য বিছানা থেকে নেমে যায়। দরজায় দাঁড়িয়ে আছে খুবই শৌখিন পোশাকের মহিলা। চামড়ার এমনভাবে কৃত্রিম রং মেখেছে, গাল দুটো গোলাপি গোলাপি হয়ে আছে। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক কড়া করে দিয়েছে। পরনে আভিজাত্য ভঙ্গির শাড়ি পরা। রংটা সোনালি রঙের মধ্যে ঝিলমিল করে চোখ ধাঁধাচ্ছে। ব্লাউজটা খুবই দৃষ্টিকটু লাগছে। এটা মেহিনুরের কাছে কেমন লজ্জাজনক বোধ হলো। বাদামি রঙের মখমল কাপড়ের ব্লাউজটা হাতাবিহীন, তার উপর গলাটাও বেশ হা করা। শাড়ির আঁচল যদি বেকাপ্পা ভাবে সেপটিপের মুক্ত হয়ে যায় তাহলে লালসা জনিত যে কোনো পুরুষের চলে যাবে। বেজায় ঘৃণা কাজ করছিল মহিলাটার প্রতি। অশ্লীল পোশাকে আশাকে পরে এই মহিলা কিভাবে চলাফেরা করে? অস্বস্তি বোধ হয় না? পুরুষালী দৃষ্টি তো গিলে গেলে খাওয়ার কথা। মেহিনুর নিজেও আর মহিলার দিকে তাকাতে পারল না। প্রচণ্ড লজ্জা কাজ করছে মহিলার অবস্থা দেখে। মাহাতিম কি এই মহিলাকে দেখতে পারে? মাহাতিম যদি এই মহিলাকে প্রশ্রয় দেয় তাহলে একটু মাহাতিমের সাথে যোগাযোগ করবে না মেহিনুর। ওই অশুভ লোককে একদম সহ্য করবে না সে। মনে মনে অদ্ভুত জেদে ভস্মীভূত হতে থাকলে চিন্তার দুনিয়া ছেদ হলো মার্জা। চোখ তুলে সামনে তাকাতেই দেখলো ওই বেলাল্লাপানা মহিলা ওর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে। বাড়িয়ে দেওয়া হাতটায় দামি একটা ব্রেসলেট দেখতে পেল মেহিনুর। হাতের 5টি আঙ্গুল সমান তালে হিরে বসানো আংটির পরা তার। মেহিনুর ড্যাব ড্যাব করে হাতের দিকে তাকিয়ে থাকলে মহিলা এবার বাভ্রু উঁচু করলো। মেহিনুরের দিকে আপাদমস্তক ঘৃণভাবে তাকিয়ে দেখলো। মার্জা এখনো পাশে দেখে দৃষ্টি পাল্টালো মহিলা। ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে সেই হাত বাড়িয়ে মেহিনুরের থুতনি ধরল। মেহিনুর তখনও যুবকের মতো তাকিয়ে থাকলে মহিলা নিজেই তখন বলে উঠল, তুমি তাহলে মেহিনুর আফরিন? দেখে ভালো লাগলো প্রিটি লেডি। আমি হচ্ছি তোমার মামি শাশুড়ি, মাহাতিমের একমাত্র রজনী মামি। ছেলেটা আমার সাথে দেখা করে গেল না। আমার লাকটা কি খারাপ? মেহিনুরের থুতনি ছেড়ে এবার মার্জার দিকে তাকালো রজনী ইবনাত। মেহিনুর মনে মনে তীব্র মাত্রার রাগ অনুভব করছে। কেন করছে তা সে নিজেও জানে না। এদিকে সবার দৃষ্টি বাঁচিয়ে একজোড়া চোখ তখন সিসি ক্যামেরার মতো কাজ করছে। অবশ্য সেটা কারো নজরে পড়েনি। জানালা দিয়ে গোয়েন্দা স্টাইলে দৃষ্টি রেখে আছে মাহাদি। আজ ছোট বলে নিচ থেকে সবাই আপাতত
একেই পাঠিয়ে দিয়েছে। চোরা দৃষ্টি রাখার জন্য মাহাদি চরম লেভেলের এক্সপার্ট। এই বিষয়ে মাহাতিমও বলতে বাধ্য। রজনী খুব কায়দা করে মার্জাকে রুম থেকে নিচে পাঠিয়ে দিল। মাকে বেরোতে দেখে সতর্ক হলো মাহাদি। নিজেকে চতুরতার সাথে আড়াল করার জন্য ছাদে থাকা চটের বস্তাটার গায়ে টেনে বসলো। মায়ের পদধ্বনি ক্রমশ কমে গেলে গা থেকে বস্তা সরালো মাহাদি। মায়ের যাওয়ার দিকে হাসি দিয়ে নিজের কলারটা দাস্তিকতার স্টাইলে দুবার টান মারল। হাতঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই জানালা দিয়ে পুনরায় দৃষ্টি দিল। তৎক্ষণাৎ ভেতরের দৃশ্য দেখে চিৎকার দিতে নিচ্ছিল মাহাদি। আটকে উঠতেই মুখে দুহাত চাপার সাথে সাথে নিচে বসে পড়ল। মুহূর্তের মধ্যে অস্থির হয়ে উঠল মাহাদি। দ্বিতীয় দফার সাহস করে পা দুটো উঁচু করে জানালা দিয়ে ফের তাকালো। পূর্বের তুলনায় দ্বিগুণ মাত্রায় শিউরে উঠে ছাদের ফ্লোরেই বসে পড়ল মাহাদি। মাথা কাজ করছে না ওর। ভয়ার্ত বুকটা চিপসে আসছে। কি করবে ভাবতে পারল না। তড়িঘড়ি করে ট্রাউজারের পকেট থেকে মায়ের চুরি করা ফোনটা বের করলো। নিঃশ্বাসের প্রখরে হাঁপাতে হাঁপাতে ভয়েস রেকর্ড সঠিক মনে হলো। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের ঢুকে অডিও অপশনে বৃদ্ধাঙ্গুল চেপে গড়াগড় করে বলতে লাগলো মাহাদি, ভাইয়া ভাইয়া আপু, রজনী মামি ব্যথা দিচ্ছে, রক্ত পড়ছে, আমার আমার বউকে ব্যথা দিচ্ছে। এতটুকু বলতে কপাল গলা ঘেমে একাকার মাহাদির। এখনো অবিরামভাবে হাঁপাচ্ছে সে। বুকের ধড়পড় করা জায়গায় হাত রেখে ঢোক গিলে যাচ্ছে। কোনো মতে বৃদ্ধাঙ্গুলটা অডিও অপশন থেকে সরিয়ে সেন্ড মারল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে রিক্স জোনটা কভার করতে একদৌড়ে নিজের রুমে ঢুকলো মাহাদি। দরজা আটকে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবিয়ে হাঁপিয়ে যাচ্ছে। নিঃশ্বাস ওর শান্ত হচ্ছে না। এদিকে সেন্ড অপশনের জায়গা ভুলবশত অন্যখানে ফরওয়ার্ড হয়েছে অডিওটা। যদি ফরওয়ার্ড মেসেজটা ওই ব্যক্তি সিন করে তাহলে কেমন তাণ্ডব লীলা হবে কেউ জানে না।